কমিউনিকেশন মানে যোগাযোগ। যোগাযোগ বলতে আমরা আসলে কি বুঝি? প্রসঙ্গের বৈচিত্র্যতায় আরসা টেলিভিশন। যোগাযোগ শব্দটা সম্পর্কে আগে একটু জানি। কমিউনিকেশন এর বাংলা অর্থ হচ্ছে যোগাযোগ, এবং এই কমিউনিকেশন শব্দটার উৎপত্তি কিন্তু ল্যাটিন শব্দ থেকে, অর্থাৎ ইংরেজি ভাষা যে কমিউনিকেশন শব্দটা গ্রহণ করেছে এটি হচ্ছে ল্যাটিন ভাষা থেকে। ল্যাটিন ভাষায় কমিউনিকেশন শব্দটা ছিল, কমিউনিকেশন না, শব্দটা ছিল কমিউনিস, COMMUNIS, কমিউনিস। সেই কমিউনিস শব্দ থেকে কমিউনিকেশন শব্দটা আসছে, আর এই কমিউনিকেশন শব্দটা থেকে আমরা বাংলা প্রতিশব্দ করেছি যোগাযোগ। যোগাযোগ বলতে আমরা কি বুঝি? এই যোগাযোগ নিঃসন্দেহে আমাদের সেই পরিবহন খাতে যে যোগাযোগ, সেই যোগাযোগকে বুঝাবে না, এটির ভিন্ন একটি সংজ্ঞা আছে। যোগাযোগ বলতে যেটা বুঝায়, যেটা বুঝাবে সেটি হচ্ছে মানুষ যখন একে অপরের সাথে কোনো তথ্য, কোনো ধারণা অথবা তার চিন্তা ভাবনা বা যে কোনো জিনিস যখন একে অপরের সাথে বিনিময় করে, তখন যে ঘটনাটি ঘটে সেটার নামই হচ্ছে যোগাযোগ। অর্থাৎ যোগাযোগ হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সাথে, অথবা সেটা প্রতিষ্ঠানের মধ্যে হতে পারে, কোনো প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো কিছুর বিনিময় করে, আদান প্রদান করে, তখন সেই ঘটনাটাকে বলা হয় যোগাযোগ। সুতরাং যোগাযোগ হচ্ছে একটি প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মধ্যে কমপক্ষে দুটি পক্ষ থাকে। যে পক্ষ কোনো বার্তা প্রদান করে বা অন্য কোনো পক্ষকে কোনো কিছু জানায়, সেই পক্ষটাকে বলা হয় প্রেরক, যেটাকে ইংরেজিতে আমরা বলি সেন্ডার। এবং অন্য একটি পক্ষ যিনি এই তথ্য, এই বার্তা বিপরীত পক্ষের কাছ থেকে গ্রহণ করেন, সেই পক্ষকে বলা হয় রিসিভার, যেটাকে আমরা বাংলায় বলি গ্রহীতা। তার মানে কোনো যোগাযোগ হতে হলে সেখানে দুইটি পক্ষ থাকতেই হবে। একটি পক্ষ হচ্ছে প্রেরক, অন্য একটি পক্ষ হচ্ছে গ্রহীতা। এবং এই দুই পক্ষের মধ্যে এই যে তথ্যের আদান প্রদানের কথা আমরা বলছি, এটা করার জন্য কিন্তু মাঝখানে একটা বিষয় থাকে, সেই বিষয়টাকে আমরা বলি মাধ্যম। অর্থাৎ কোনো একটা মাধ্যম দিয়ে প্রেরক প্রাপকের নিকট কিছু তথ্য প্রদান করবেন, কোনো ধারণা প্রদান করবেন, কোনো চিন্তা ভাবনা প্রদান করবেন। সুতরাং প্রেরক এবং প্রাপক এই দুইয়ের মাঝখানে যেটা থাকে সেটি হচ্ছে মাধ্যম। এবার আমরা জানার চেষ্টা করব যে বাণিজ্যিক যোগাযোগটা কি, অর্থাৎ বাণিজ্যিক যোগাযোগ বলতে কি বোঝায়। ব্যবসা ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যখন পরিচালনা করা হয়, তখন নানা বিষয়ে কিন্তু যোগাযোগ সম্পন্ন করতে হয়। নিঃসন্দেহে একজন ব্যবসায়ীকে কাস্টমারের সাথে যোগাযোগ করতে হয়, তাকে বিজ্ঞাপন দিতে হয়, বিজ্ঞাপনের সংস্থার সাথে যোগাযোগ করতে হয়, তাকে গবেষণা করতে হয়, গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ সম্পন্ন করতে হয়, কর্মচারীদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়, সেখানে যোগাযোগ প্রক্রিয়া আছে। তো ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে সমস্ত যোগাযোগ সম্পন্ন হয় সেগুলো হচ্ছে বাণিজ্যিক যোগাযোগ। এবং একটি কথা মনে রাখতে হবে যে বাণিজ্যিক যোগাযোগটা কিন্তু আমাদের যে সাধারণ যোগাযোগের কথাটা বললাম তার একটি বিশেষায়িত জায়গা। অর্থাৎ যোগাযোগটা যদি বাণিজ্যিক ক্ষেত্রে হয়, এই বাণিজ্যিক ক্ষেত্রটা হচ্ছে আমার বিশেষায়িত ক্ষেত্র। এই বিশেষায়িত ক্ষেত্রে বাণিজ্যিক উদ্দেশ্যে যখন, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যখন কোনো যোগাযোগ সম্পন্ন হয়, তখন সেই যোগাযোগটাকে আমরা বলি বাণিজ্যিক যোগাযোগ। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে কোনো কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে যোগাযোগ করতে হয়, বাজারজাতকরণ, কোনো পণ্যের ব্র্যান্ডিং, ক্রেতাদের সাথে যোগাযোগ, ক্রেতাদের আচার আচরণ সম্পর্কে গবেষণা কার্যক্রম পরিচালনা করা, মূল্য সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য বসা, কোনো পণ্যের ফরমাইশ প্রদান করা,
যে সমস্ত বন্টন প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার সাথে যে সমস্ত সদস্য জড়িত আছে, ডিলার, ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার, এদের সাথে যোগাযোগ সম্পন্ন করতে হয়। এই যে বাণিজ্যিক জায়গাটায় যখন যোগাযোগ সম্পন্ন হয়, অর্থাৎ একেবারে পুরোপুরি বাণিজ্যিক কার্যক্রম সম্পন্ন করার জন্য বাণিজ্যিক উদ্দেশ্যে যখন যোগাযোগ হয়, তখন সেই যোগাযোগটাকে আমরা বলি বাণিজ্যিক যোগাযোগ, যেটাকে ইংরেজিতে বলা হয় বিজনেস কমিউনিকেশন। সুতরাং বাণিজ্যিক যোগাযোগ বলতে আমরা বুঝবো এমন একটি বিশেষায়িত যোগাযোগকে যেখানে শুধু দুইজন ব্যবসায়ের মধ্যে অথবা দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ সম্পন্ন হবে। আমরা যদি বড় করে চিন্তা করি তাহলে এই মুহূর্তে যোগাযোগটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ব্যবসায় যোগাযোগ আর আরেকটি হচ্ছে সাধারণ যোগাযোগ। তাহলে ব্যবসায় যোগাযোগ আর হচ্ছে সাধারণ যোগাযোগ দুটো ভিন্ন বিষয়, এবং এই দুটো যোগাযোগের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো সম্পর্কে আমাদের খুব পরিষ্কার ধারণা থাকা উচিত। আমরা এই মুহূর্তে জানব যে বাণিজ্যিক যোগাযোগ বা ব্যবসায় যোগাযোগ এবং সাধারণ যোগাযোগের মধ্যে পার্থক্যগুলো কোথায়। আমরা সংজ্ঞায়িত করেছি যে বাণিজ্যিক যোগাযোগ বলতে বোঝায় এমন একটি প্রক্রিয়াকে যে প্রক্রিয়ায় ব্যবসা বাণিজ্য সংক্রান্ত তথ্য, ধারণা, চিন্তাভাবনা ইত্যাদি বিষয়ের আদান প্রদান হয়। অর্থাৎ সেখানে পুরো উদ্দেশ্যই থাকে বাণিজ্যিক ভিত্তিক। অন্যদিকে সাধারণ যোগাযোগের সঙ্গে আমরা বলেছি যে সাধারণ যোগাযোগ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে দুই পক্ষের মধ্যে, সে দুই পক্ষ কারা, যে কেউ হতে পারে, দুটো পক্ষের মধ্যে তথ্য, ধারণা, চিন্তাভাবনা বা অন্য কোনো বিষয়ের আদান প্রদান হবে। তার মানে এটা হচ্ছে যে এই সাধারণ যোগাযোগের ভেতর হয়তোবা বাণিজ্যিক যোগাযোগ থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু বাণিজ্যিক যোগাযোগটাকে আমরা আলাদা করে ফেলছি। তাহলে এবার আমরা পার্থক্যের জায়গাটায় আসি যে সাধারণ যোগাযোগ এবং বাণিজ্যিক যোগাযোগের মধ্যে পার্থক্য কোথায়। পার্থক্য নিরূপণ করতে গেলে আমরা কতগুলো ভিত্তি ধরে নিতে পারি। এই ভিত্তিগুলোর উপর ভিত্তি করে আমরা এই দুই যোগাযোগের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারি। সেই ভিত্তিগুলো এমন হতে পারে: উদ্দেশ্য, প্রকৃতি, যোগাযোগের পরিধি, আবেগ, মাধ্যম, বৈধ দলিল, ফলাবর্তন, যোগাযোগের শ্রোতা, আনুষ্ঠানিকতা, যোগাযোগের বিকল্প নাম এবং বিভিন্ন তথ্যচিত্রের উপস্থাপনা। এই ভিত্তিগুলোকে ধরে আমরা সাধারণ যোগাযোগ এবং বাণিজ্যিক যোগাযোগের মধ্যে পার্থক্য দেখাতে পারি। উদ্দেশ্যের জায়গায় বলা যায় যে বাণিজ্যিক যোগাযোগের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য আদান প্রদান করা, কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যের বাইরে অন্য যে কোনো উদ্দেশ্যে যে যোগাযোগটি হয় সেটি হচ্ছে আমাদের যোগাযোগের ক্ষেত্রে। যদি আমরা পরিধির বিষয়টা আলোচনা করি তাহলে খুব স্পষ্ট করে বলা যায় যে বাণিজ্যিক যোগাযোগের জায়গাটা হচ্ছে খুব ছোট যদি আমরা সাধারণ যোগাযোগের সাথে তুলনা করি, কেননা সাধারণ যোগাযোগের ভেতরে সব ধরনের যোগাযোগ চলে আসে। প্রকৃতির ক্ষেত্রে বলা যায় যে বাণিজ্যিক যোগাযোগ সবসময়ই শুধু বাণিজ্যিক সংক্রান্ত বিষয় নিয়েই সম্পন্ন হয়, কিন্তু বাণিজ্যিক সংক্রান্ত বিষয়ের বাইরেও অনেক বিষয় নিয়ে কিন্তু সাধারণ যোগাযোগ কর্মকাণ্ডটি সংগঠিত হতে পারে। বাণিজ্যিক যোগাযোগে আবেগের প্রকাশ, এই আবেগের ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে আবেগ, সেই আবেগ প্রকাশের কোনো সুযোগ নেই, কারণ সেখানে উদ্দেশ্যটা হচ্ছে কেবল বাণিজ্যিক উদ্দেশ্য। সুতরাং সেখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান যে যোগাযোগটি করে সেখানে কেউ কিন্তু ব্যক্তিগত আবেগ প্রকাশ করে না, কারণ প্রকাশ করার সুযোগ নেই। আবেগ প্রকাশ করতে গেলে আর ব্যবসা হবে না, বাণিজ্যিক যোগাযোগটা শেষ করা যাবে না, বাণিজ্যিক যোগাযোগটা মাঠে মারা যাবে, সম্পন্ন হবে না। সুতরাং বাণিজ্যিক বা ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তিগত আবেগ অনুভূতি প্রকাশের কোনো সুযোগ থাকে না। কিন্তু আমরা যখন
সাধারণ যোগাযোগের কথা বলি, বিশেষ করে আন্তঃব্যক্তিক সম্পর্ক, আমার সাথে আমার বন্ধুর সম্পর্ক, বন্ধুর যোগাযোগ, স্বামীর সাথে তার স্ত্রীর যে আন্তঃব্যক্তিক যোগাযোগ, অর্থাৎ কথাটা হচ্ছে যে ব্যক্তিগত যে যোগাযোগটা আমরা জেনারেল কমিউনিকেশনের আরেক নাম বলি, সাধারণ যোগাযোগের আরেক নাম হচ্ছে আন্তঃব্যক্তিক যোগাযোগ। সুতরাং এই আন্তঃব্যক্তিক যোগাযোগের জায়গায় কিন্তু আবেগটা অনেকটাই গুরুত্ব পায় এবং কখনো কখনো একেবারে মুখ্য ভূমিকাই পালন করে। আমরা মাধ্যমের কথা বলতে পারি, মাধ্যমে সাধারণ যোগাযোগ এবং বাণিজ্যিক যোগাযোগের পার্থক্য। বাণিজ্যিক যোগাযোগটায় যখন সম্পন্ন হয় তখন সাধারণত ভার্বাল চ্যানেলটা ইউজ করা হয়, সাধারণত ভার্বালি যোগাযোগটা সম্পন্ন হয়। কিন্তু যখন সেটা আন্তঃব্যক্তিক যোগাযোগ হয়, অর্থাৎ সাধারণ যোগাযোগ সম্পন্ন হয়, তখন নন ভার্বাল কমিউনিকেশন চ্যানেল যেগুলো আছে সেগুলোর বেশি ব্যবহার আমরা দেখতে পাই। বাণিজ্যিক যোগাযোগে কোনো রকম পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই, কিন্তু ব্যক্তিগত যোগাযোগে, আন্তঃব্যক্তিক যোগাযোগে কিন্তু অনেক সময় একেবারে পক্ষতা অবলম্বন করে যোগাযোগটা হতে পারে। আমি যখন আমার বন্ধুর সাথে যোগাযোগ করব তখন অন্য বিষয়ের চেয়ে আমার বন্ধু আমার কাছের মানুষ, সেই কথাটা বেশি মাথায় আসবে। সুতরাং সেই জায়গায় যোগাযোগ করতে গেলে একটা পক্ষপাতিত্বমূলক যোগাযোগ সম্পন্ন হতে পারে। আমরা লিগ্যাল এভিডেন্সের কথা বলতে পারি, লিগ্যাল এভিডেন্সের জায়গায় পার্থক্য নিরূপণ করতে পারি, অর্থাৎ যে বৈধ দলিল হবে কিনা যোগাযোগটা, সেই জায়গাটা চিন্তা করে সাধারণ যোগাযোগ এবং বাণিজ্যিক যোগাযোগের মধ্যে পার্থক্য দেখাতে পারি। বাণিজ্যিক যোগাযোগের যত কর্মকাণ্ড সম্পাদিত হয়, এই সমস্ত দলিলপত্র, কাগজপত্র সাধারণত প্রতিষ্ঠান বা ব্যক্তি সংরক্ষণ করেন। কেন করেন? কারণটা হচ্ছে এগুলো ভবিষ্যতে একেবারে দলিল হিসেবে উপস্থাপন করা যায়। যেমন একটি প্রতিষ্ঠান, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান আরেকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কোনো একটা চিঠি লিখলো, এই চিঠিটা কিন্তু শেষ করে ফেলে দেওয়া হয় না, চিঠিটা সংরক্ষণ করা হয়। কেন? যদি ভবিষ্যতে কখনো এই দুই পক্ষের মধ্যে, দুইটি প্রতিষ্ঠানের মধ্যে কোনো রকম বিবাদ সৃষ্টি হয়, তখন এই দলিলটা একটি আইনগত বৈধ দলিল হিসেবে উপস্থাপন করা যাবে। সুতরাং বাণিজ্যিক যোগাযোগের সমস্ত দলিলপত্র সাধারণত ব্যক্তি বা প্রতিষ্ঠান সংরক্ষণ করেন ভবিষ্যতে বৈধ দলিল হিসেবে উপস্থাপন করার জন্য। কিন্তু ব্যক্তিগত যোগাযোগে এটা সাধারণত করা হয় না। আমি যখন আমার বন্ধুকে চিঠি লিখি, সে কি সেটা রেখে দেবে ভবিষ্যতে আমার বিরুদ্ধে মামলা করার জন্য? সেটা হয় না, সেটা কখনো সাধারণত হয় না। অতএব ব্যক্তিগত যোগাযোগে, অর্থাৎ সাধারণ যোগাযোগে, অর্থাৎ আন্তঃব্যক্তিক যোগাযোগে কখনোই দলিলগুলো, কাগজপত্রগুলো সংরক্ষণ করে রাখা হয় না যে এটা সংরক্ষণ করে ভবিষ্যতে আমরা কোর্টে গিয়ে উপস্থাপন করব, সেটা সাধারণত করা হয় না। যেটা আমরা বাণিজ্যিক যোগাযোগ, ফলাবর্তনের জায়গায় পার্থক্য আছে বাণিজ্যিক যোগাযোগ এবং ব্যক্তিগত যোগাযোগের মধ্যে। সেই পার্থক্যের জায়গাটা কোথায়? সেই পার্থক্যের জায়গাটা হচ্ছে এরকম যে বাণিজ্যিক যোগাযোগে ফলাবর্তনটা খুব জরুরি, অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠান আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানকে চিঠি লিখলো, এই চিঠির ফলাফলটা কি হলো সেটা সে জানতে চায়, জানার দরকার হয়। যেমন একটি প্রতিষ্ঠান আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো একটা পণ্য ক্রয় করবে, সেই পণ্য ক্রয় করার জন্য একটি আদেশপত্র দিল, পণ্য ক্রয়ের আদেশপত্র দিল। এই আদেশপত্র অনুযায়ী যে প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য ক্রয় করতে চাচ্ছে সে সময় মতো পণ্যটা দিবে কিনা, পণ্যটা বিক্রি করবে কিনা, পণ্যটা ডেলিভারি দিবে কিনা, সেটা কিন্তু যে প্রতিষ্ঠানটি ক্রয় করার জন্য আদেশ দিল তার ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে জানা দরকার হয়। কারণ সে যদি না দেয় তাহলে ব্যবসা বাণিজ্যে বসে থাকা যাবে না, অন্য কারো কাছ থেকে পণ্যটা কিনতে হবে। সুতরাং সে যখন একটি আদেশপত্র দিল, সেই আদেশপত্রের ফলটা কি হলো, সেই আদেশপত্র ফলাবর্তনটা সে চায়, ওই প্রতিষ্ঠানটি চায়। এই জন্য বলা হয়েছে যে বাণিজ্যিক যোগাযোগে ফলাবর্তনটা খুব জরুরি। কিন্তু ব্যক্তিক যোগাযোগে, সাধারণ যোগাযোগে ফলাবর্তনটা জরুরি হতেও পারে, নাও হতে পারে। অর্থাৎ আমি যখন আমার কোনো আত্মীয়কে কোনো একটা চিঠি লিখলাম, সেই চিঠির উত্তর না দেওয়া দরকার হতে পারে। তার মানেটা হচ্ছে সেখানে
ফলাবর্তনটা একেবারেই ইমার্জেন্সি না, জরুরি না। পার্থক্যের আরেকটি জায়গা হচ্ছে যে যোগাযোগের শ্রোতাকে বা প্রাপককে। সাধারণত বাণিজ্যিক বা ব্যবসায়িক যোগাযোগের গ্রহীতা হচ্ছে নিঃসন্দেহে অন্য একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসায়ী, কিন্তু সাধারণ যোগাযোগে সাধারণত কোনো ব্যক্তি, কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সাধারণত এরা হয় সাধারণ যোগাযোগের শ্রোতা। আমরা আনুষ্ঠানিকতার জায়গায় একটা পার্থক্যের লাইন তৈরি করতে পারি, পার্থক্যের রেখা তৈরি করতে পারি। সেই রেখাটাই হচ্ছে এরকম যে বাণিজ্যিক যোগাযোগ যখন করা হয় তখন সেই বাণিজ্যিক যোগাযোগে সাধারণত কিছু নিয়ম নীতি আছে, কিছু আনুষ্ঠানিকতা আছে, একেবারে গদবাঁধা কিছু বিষয় আছে। সেই বিষয়গুলো মেনে নিয়েই যোগাযোগটি সম্পন্ন করা হয়। অর্থাৎ এখানে আনুষ্ঠানিকতা করতেই হয়। সেখানে সম্ভাষণের বিষয় থাকে, সেখানে প্রাইস, যদি আমরা বাণিজ্যিক কথা বলি তাহলে প্রাইসের বিষয় আসতে পারে, প্রাইসের রেফারেন্স থাকতে পারে, রেফারেন্সের বিষয় চলে আসে। সেখানে অনেকগুলো ফর্মালিটি আছে, আনুষ্ঠানিকতা আছে, যেই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন না করলে যোগাযোগটি সঠিক হবে না। সুতরাং বাণিজ্যিক যোগাযোগে বা ব্যবসায়িক যোগাযোগে অবশ্যই বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা পালন করতে হয়, কিন্তু ব্যক্তিগত যোগাযোগে সাধারণত আনুষ্ঠানিকতা পালন করতেই হবে এবং ধরাবাঁধা কোনো নিয়ম নেই। হ্যাঁ, কিছু বিষয় আছে, কিছু যেগুলো মানতে হয়। যেমন আমরা যদি বলি যে মানুষের যে ভদ্রতা বোধ, অন্যকে আঘাত করে কথা না বলা, তারপরে হচ্ছে আমাদের যে আচরণগত বিষয়টা আছে সেটা যেন সভ্য আচরণ হয় যোগাযোগ প্রক্রিয়াটির ভেতরে, সেই বিষয়গুলো আমাকে মানতে হয়। কিন্তু এর বাইরে এই যে আমরা ভদ্রতাবোধের কথা বললাম, আমরা আচরণের কথা বললাম, আমরা ইটিকুইটির কথা বললাম, হ্যাঁ, শালীনতার কথা, সেই শালীনতার কথা বললাম, এই শালীনতা, ভদ্রতা, এই বিষয়গুলো ছাড়া সাধারণত নির্ধারিত কোনো সুনির্দিষ্ট কোনো আনুষ্ঠানিকতা পালন না করেও কিন্তু আমরা ব্যক্তিগত যোগাযোগ বা সাধারণ যোগাযোগটি সম্পন্ন করতে পারি। আমরা ভাষার জায়গায় পার্থক্য নিরূপণ করতে পারি সাধারণ যোগাযোগ এবং বাণিজ্যিক যোগাযোগের মধ্যে। যখন আমরা বাণিজ্যিক যোগাযোগ সম্পন্ন করি তখন সাধারণত একটু দূরত্ব বজায় রাখা যায় এমন ভাষা প্রয়োগ করি, এবং সেই ভাষাটাও হয় একেবারেই আনুষ্ঠানিক ভাষা, অর্থাৎ অনানুষ্ঠানিক ভাষা সেখানে প্রয়োগ করা যায় না। সেখানে একেবারে ক্লোজ হয়ে যাওয়া যায় সেরকম ভাষা সাধারণত প্রয়োগ করা যায় না। সেখানে কিছুটা দূরত্ব বজায় রাখা হয়, এমন শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আন্তঃব্যক্তিক যোগাযোগে, ব্যক্তিগত যোগাযোগে, সাধারণ যোগাযোগে আমরা একেবারে অনানুষ্ঠানিক ভাষা প্রয়োগ করি। কখনো কখনো আমরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, সেখানে ব্যবহার করা যায়। আমি আমার বন্ধুর সাথে কথা বলার সময়, আমি আমার বন্ধুর সাথে যোগাযোগ করার সময় অপভাষা প্রয়োগ করতে পারি, স্ল্যাং ব্যবহার করতে পারি। ইভেন কখনো কখনো ব্যক্তিগত যোগাযোগে আমরা অত্যন্ত বর্বরোচিত, অত্যন্ত ক্রূর ভাষাও প্রয়োগ করতে পারি যদি দরকার হয়। বাণিজ্যিক যোগাযোগের ভিন্ন আরেকটি নাম হচ্ছে ব্যবসায়িক যোগাযোগ, অর্থাৎ হয় এটাকে আমরা বিজনেস কমিউনিকেশন বলবো অথবা কমার্শিয়াল কমিউনিকেশন বলবো। তার মানে বাণিজ্যিক যোগাযোগের এখানে আমরা বিকল্প নাম খুঁজে পাচ্ছি। বিকল্প নামটি হচ্ছে ব্যবসায়িক যোগাযোগ, অথবা বাণিজ্যিক যোগাযোগ না বলে ব্যবসায়িক যোগাযোগ বললে ব্যবসায়িক যোগাযোগের ভিন্ন নাম হচ্ছে, বিকল্প নাম হচ্ছে বাণিজ্যিক যোগাযোগ। যদি আমরা সাধারণ যোগাযোগের কথা বলি, সাধারণ যোগাযোগের অন্য নামটি হচ্ছে আন্তঃব্যক্তিক যোগাযোগ, যেটাকে আমরা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বলি। সবশেষের পার্থক্যের জায়গাটা হচ্ছে আমাদের বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন করার জায়গা। ব্যক্তিগত যোগাযোগে কখনই কোনো তথ্যচিত্র সাধারণত উপস্থাপন করা হয় না, কোনো পাইচার্ট উপস্থাপন করা হয় না, কোনো বার চার্ট উপস্থাপন করা হয় না, কোনো শিডিউল বা তালিকা উপস্থাপন করা হয় না, দরকার হয় না। কিন্তু বাণিজ্যিক যোগাযোগে প্রায় বিভিন্ন রকমের গ্রাফস ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা টেবিল উপস্থাপন করি, কোনো পাইচার্ট উপস্থাপন করি, অথবা যোগাযোগ প্রক্রিয়ার ভিতরে কোনো ডায়াগ্রাম তুলে দিই,
কেন? কারণ আমার বাণিজ্যিক যোগাযোগের জায়গায়, ব্যবসায়িক যোগাযোগের জায়গায় পরিষ্কার ধারণা তৈরি করার জন্য এবং বক্তব্যকে সুনির্দিষ্ট করার জন্য এই সমস্ত বিভিন্ন রকমের গ্রাফস বা তথ্যচিত্র উপস্থাপনের দরকার হয়, যেটা ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে বা আন্তঃব্যক্তিক যোগাযোগের ক্ষেত্রে বা সাধারণ যোগাযোগের ক্ষেত্রে এরকম কোনো তথ্যচিত্র উপস্থাপনের প্রয়োজন হয়। এই হচ্ছে মোটামুটি সাধারণ যোগাযোগ এবং বাণিজ্যিক যোগাযোগের মধ্যে পার্থক্যের জায়গাগুলো।